আজকে এনএন টেলিভিশনে উপস্থিত হয়েছেন আমাদের 4 জন গুণীজন চিত্রশিল্পী আজকের প্রজন্মের সাথে কিছু পরিচয় পর্ব নিয়ে আসার জন্য এবং চিত্রকলা এবং চিত্রশিল্পীদের সমন্বয় গঠিত একটা সমাজকে জাগ্রত করার জন্য এবং সমাজকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য আমি সম্মানিত আজকে এই চিত্রশিল্পীদের কাছে আশা করব আপনারা আপনাদের চিত্রকলার মাধ্যমে আজকের প্রজন্মকে কিছু বলবেন। আমি পরিচয় করে দিচ্ছি, আবু কালাম শামসুদ্দিন, সহকারী অধ্যাপক, চারুকলা স্কুল, খুলনা বিশ্ববিদ্যালয়। তারপর পাশে আছেন জিয়া রহমান জয়, ফ্রিল্যান্স একজন আর্টিস্ট। আমাদের বাম পাশে আছেন আজমির হোসেন, একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। তারপর আছেন আমাদের আব্দুল্লাহ আল বশির সাহেব, একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। চারজনের জায়গা থেকে চমৎকারভাবে তার চিত্রকলার মাধ্যমে সমাজকে জাগ্রত করে নিয়ে আসছে। তা আমি প্রথমেই জিয়া রহমান জয়কে একটি প্রশ্ন করতে চাই। আজকে আপনার নদী ও জল রং এবং সার, এই দুইটা সাবজেক্ট আপনি কেন বেছে নিয়েছেন এবং এই দুইটা সাবজেক্টের সমাজকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ধন্যবাদ। নদী ও নৌকা এটা একটা বিষয়, আর মাধ্যম হলো জল রং। আর আমি শুধু যে জল রঙেই কাজ করি বিষয়টা কিন্তু মোটেই না, আমি চিত্রকলার সকল মাধ্যমে কাজ করতে খুব পছন্দ করি। আর নদী নৌকা আমি অনেক কাজ করেছি, এখনো করি। নদী নৌকার বিষয়টা আমার আসছে হলো আমার গ্রামের বাড়ি চাঁদপুরে, চাঁদপুর বরিশাল ওই অঞ্চলটা নদী খুব বেশি নদী আছে, আশেপাশে অনেক নদী। আর আমার মতলবের চারিপাশেই নদী, ফলে নদীর সাথে নৌকার একটা খুব সম্পর্ক। সেই ক্ষেত্রে দেখা গেছে যে নদী নৌকা আমার এর মধ্যে বেড়ে ওঠা। ছোটবেলা আমাদের নৌকাও ছিল, আমি দেখেছি নৌকায় চড়া। তো আরেকটা বিষয় হলো আমি যখন নাকি আমার গ্রামের বাড়িতে যাই, তো ওখানে যাওয়ার পর আমি বেদে নৌকা দেখি। ওই বেদে নৌকা দেখা এবং ছোটবেলার নৌকা দেখা সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আমার নৌকার প্রতি আলাদা একটা মানে ভালোবাসা এবং এই বিষয়টা আমাকে খুব টানে। সেই জায়গা থেকে জল রঙে আমি নদী নৌকাটা অনেক বেশি আঁকতে বা কাজ করতে খুব পছন্দ করি। আর এখন যেটা আমি করছি সেটা হলো বিশেষ করে চিত্রকলার সকল মাধ্যমে যদি আমি কাজ করার চেষ্টা করি, এবং বিষয়টা তো এটা আছি। আর সার একটা বিষয় আমার চিত্রকলার, সারটা বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে কিনা সেটা আমি খুব একটা খুব ভালো মানুষের সম্বন্ধে আমি দেখি, কারণ আমি স্টাডি করে যাচ্ছি। সারটা আমাকে খুব টানে। এই বিষয়টা আমার অ্যাকচুয়ালি ধরা দিয়েছে এই লাস্ট 1-1.5 বছর হলো আর কি। এই বিষয়টা কাজ করতে আমি খুব পছন্দ করি বিষয়টাকে নিয়ে। আর মাধ্যম অ্যাকচুয়ালি আমি সকল মাধ্যমেই কাজ করতে খুব পছন্দ করি। যেমন জল রং আছে, অ্যাক্রিলিক কালার, চারকোল, সফট পেস্টেল, অয়েল কালারটা একটু কম করা হয়। তো সকল মাধ্যমে কাজ করতে খুব পছন্দ করি। এর মধ্যে জল রং আর অ্যাক্রিলিকে কাজটা বেশি করি। আর বিষয়টা তো সার বললাম, সার বিষয়টা আসলে রিসেন্ট এসে আমি কাজ করে যাচ্ছি সারটা। তো এলো বিষয়। আচ্ছা, আমি শামসুদ্দিন ভাই আপনার সাথে একটু ইন্টারভিউ করতে চাচ্ছি। আপনি তো পরিবেশ সংরক্ষণ চিত্রকলা ভূমিকা নিয়ে কাজ করছেন, এটা সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবগত করুন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চিত্রকলা হচ্ছে একটা দৃশ্যত ভাষা। অনেক সময় আমরা অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক জটিলতা অনুভব করি। চিত্রকলা হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে সেই অনুভূতিটা স্পষ্টভাবে তুলে ধরা যায়, যেটা দেখা যায়, অবলোকন করা যায়, যেখান থেকে সরাসরি নানান অভিজ্ঞতা নেওয়া যায়, অনেক ধরনের সচেতনতাও উন্নত করা যায় সেই সকল উপস্থাপন থেকে। তো আমাদের বেঁচে থাকার একটা বড় সত্য হচ্ছে অক্সিজেন, যেটা আমরা সাধারণত পরিবেশ থেকে গ্রহণ করে থাকি, কিন্তু এটা ইনভিজিবল, অদৃশ্য। এই কারণে এটাকে অনেক সময় আমরা গুরুত্বহীনভাবেই দেখে থাকি। গাছ বা পরিবেশ আমাদেরকে কতখানি সাপোর্ট দিচ্ছে, আমরা ক্ষণস্থায়ী বা আপাত কিছু প্রয়োজনের কারণে এই জিনিসগুলোকে বিনষ্ট করে ফেলছি বা যথাযথ যত্ন করি না। তো সেই আবেগের জায়গা থেকেই আমি আমার চিত্রকলার বিষয় হিসাবে
পরিবেশ সংরক্ষণ, স্পেশালি আপনার ডিফরেস্টেশন, তার মানে গাছ সংরক্ষণ, লাগানো, যত্ন এবং এটাকে বৃদ্ধি করার ব্যাপারে উৎসাহিত করতে চাই, নিজেও উৎসাহিত হতে চাই। এই কারণে আমি এই বিষয়ে ছবি আঁকি। মাধ্যম হিসাবে জল রং আসে, অ্যাক্রিলিক আসে, তেল রঙে তুলনামূলক কম কাজ করা হয়, পেন্সিল, পেন, নানান ধরনের আসে। আমি বর্তমানে অন্য একটা মিডিয়াম ছাপচিত্র নিয়ে কাজ করছি। আচ্ছা, আপনার এটা সম্পর্কে একটু আমাদের। হ্যাঁ, অবশ্যই। সেটা আমার ছবি আঁকার বিষয়বস্তু আর গবেষণার বিষয়বস্তু সম্পৃক্ত, কিন্তু অল্প বিস্তর দূরত্ব আছে। ছবি আঁকার বিষয়টা একেবারে শিল্প সত্তা, শিল্প বোধ থেকে আমার নিজস্ব যে দর্শন সেইটা প্রতিষ্ঠা করার প্রয়াস। আর গবেষণা হচ্ছে একটা পটভূমি, একটা ট্র্যাক, একটা গ্রাউন্ড তৈরি করার ব্যাপারে। যেমন জেনারেশন টু জেনারেশন আমাদের কালচারাল যে চেঞ্জেস বা ডাইভার্সিটি ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গাগুলোতে কিছু গ্যাপ থাকতে পারে, থাকছে, অথবা থেকে গিয়েছে। সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে একজন চিত্রশিল্পী হিসাবে আমি নিজে এবং আপকামিং জেনারেশনের কতখানি দায়বদ্ধতা থাকা উচিত এবং আছে এবং কতখানি বৃদ্ধি করতে হবে, সেই বিষয়ে আসলে গবেষণা করছি। তো 21 শতকে নতুন চিত্রশিল্পীদের চিত্রকলা, বিশেষ করে 2 দশক 2001 থেকে 2020 পর্যন্ত আমার সময়সীমা, এর মধ্যে আমি আমার গবেষণা কার্য পরিচালনা করার প্রয়াস রাখছি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা আজকে শেয়ার করলাম। তো আমি আজমির ভাইকে আপনার মাধ্যমে যে জল রঙে আপনি ফিরেছে ল্যান্ডস্কেপ নিয়ে আপনি কাজ করেন, আপনি কি ধরনের ল্যান্ডস্কেপ নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে পছন্দ বোধ করেন? এবং ল্যান্ডস্কেপ এমন একটা বিষয় মানুষের গতি সঞ্চালন করে, গতিকে আকৃষ্ট করে, এটার বিষয়ে আপনি একটু আলোকপাত করেন যদি। ধন্যবাদ। প্রথমত যে আমি জল রং নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করতে, এবং বেশিরভাগ কাজগুলোই আমার জল রং নিয়ে। আমি যেহেতু একটা সময় বাইরে ছিলাম অনেক বছর, তখন আমি প্রকৃতির যে কাজগুলো করেছি। বাইরে বলতে কোথায়? আমি নিউ ইয়র্কে, ইউএসএ ছিলাম। তখন কি আমাদের এই কালচারটাকে নিয়ে কাজ করেছেন ওখানে? ওইখানে ল্যান্ডস্কেপ গুলো ওইখানে বেস করে, ওখানকার বেস করে, নিউ ইয়র্ক বেস করে কাজগুলো আমার। তো তখন আমি ওই প্রকৃতি নিয়ে কাজ করেছি, বাট আমি ল্যান্ডে বের হয়ে যে প্রকৃতিকে হুবহু অনুকরণ, ওই কাজটা আমি খুব কমই করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিসকে দেখি, বারবার দেখতে থাকি। যেমন হতে পারে যে এটা আমি ব্রুকলিন ব্রিজ পার হচ্ছি নিউ ইয়র্কের, ওইটাকে আমি অনেক দিন দেখেছি, অনেক সময়। তারপর যে প্রতি ছবিটা আমার মনে গেঁথে যায়, ওইটা নিয়ে আমি কাজ করি আমার মতো করে কম্পোজিশন করে। তো এইভাবে আমি কাজ করে গেছি অনেক বছর। এবং টেকনিক্যাল সাইডটা নিয়ে আমি ভেবেছি ওয়াটার কালারের, যে আমরা যেটাকে ভাবি যে ওয়াটার কালার বলতেই মানে 3টা ওয়াশ 4টা ওয়াশের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, আমার কাছে কখনো এটা মনে হয়নি। আমি ওয়াটার কালারটাকে নিয়ে নানানভাবে গবেষণা করেছি এবং করে যাচ্ছি। এবং এটাকে করা যায়, অনেকভাবে করা যায়। কাজ করতে চাইলে যদি গবেষণার পর্যায়ে নেওয়া যায়, এটাকে আপনি 50টা ওয়াশ 100টা ওয়াশও দেওয়া যায়। তো করে যাচ্ছে। যখন আমি দেশে চলে আসি, তখন আমি দেশের বিষয় নিয়েও কাজ করেছি। যেমন আমাদের প্রকৃতি নিয়ে, আপনার ইনানি বিচ নিয়ে আমার অনেক কাজ আছে, এবং গ্রামের। বাট এগুলো আমি একদম যে ডাইরেক্ট ল্যান্ডে বসে কাজ করা তা না, অনেকটা মনের ছবি বলা যায়, যে এটা আমার মনের মধ্যে যে ছবিটা গেঁথেছিল ওইটাকে প্রকাশ করা। এবং আমি জল রঙের এই জিনিসটা সবসময় অনুভব করি যে টেকনিক্যাল সাইডটা ডেভেলপ করার অনেক কিছু আছে, যেটা আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তী জেনারেশন হয়তো আরো আগিয়ে নিয়ে যাবে। তো জল রংটা একই জায়গায় থাকবে না, যেটাকে আমরা প্রায় দেখে আসছি যে নানান পিরিয়ডে করা হয়েছে, যে একই একটা টেকনিক্যাল সাইড নিয়ে ভাবা। বাট আমার মনে হয় যে অনেক কিছু ভাবার আছে এটা নিয়ে। যেমন আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপরে পাকিস্তান, ওরা যে ডিটেলস জল রংটা কাজগুলো করে, আমাদের দেশে কিন্তু ওয়াশেবল কাজ হয় সবচেয়ে বেশি। এটার সম্পর্কে যদি বলতে। আমাদের এখানে বেসিক্যালি যে কাজগুলো হয়, যেটা ভারতীয়, এটাকে একটা সময় ধৈর্য হারায় ফেলে বা এই ধরনের কোনো কিছু এনভায়রনমেন্ট তৈরি হয় কিনা, অথবা তার স্টাইলটা এরকম কিনা? স্টাইলটা ধৈর্যের সাথে সম্পর্কিত না। এখানে চাইনিজ ওয়াশে অনেক কাজ হয়, মানে ওই টেকনিক্যাল সাইডটা যদি আমরা বিবেচনা করি, অথবা ব্রিটিশ ওয়াশেও, এটা আমাদের নিজস্ব একটা কালচার কিনা।
কিন্তু বাট আমার কাছে যেটা মনে হয় যে ওয়াটার কালারে এই টেকনিক্যাল সাইডগুলো আমরা জানি যে ব্রিটিশরা কিভাবে কাজ করে, ভারতীয়রা কিভাবে কাজ করে, চাইনিজরা কিভাবে কাজ করে। তো এগুলো থেকে নিয়ে আমি যদি যে আমার মতো করে আমি কাজ করব, এই জিনিসটা কিন্তু ভাবাটা হয় না খুব একটা, যে আমি কোনোটাকেই ফলো করব না ওইভাবে। আমি এমন একটা জিনিস করব যেটা আমার মতো করে করব। তো ওই জায়গাটা চিন্তা করা উচিত আমার মনে হয় যে প্রতিটা শিল্পীর। যেইটা হয়ে গেছে যে আপনার যদি অ্যাক্রিলিকে বলি অথবা অয়েলে বলি, এই ভাবনাগুলো কিন্তু আরো 30-50 বছর 100 বছর আগে মানুষ করে ফেলছে, যে অন্যভাবে কাজ করা। এর জন্যই দেখা যায় যে আমরা 200 বছর আগের অয়েল পেন্টিং দেখলে যা দেখতাম, এখন অয়েল পেন্টিং তা না, যে শুধু যে অয়েল দিয়ে কাজ করতেছে তা না, কিন্তু বাট মিডিয়াটা অয়েল পেন্টিং, কিন্তু বাট এটা এক্সপেরিমেন্টাল প্রচন্ড ভাবে। কিন্তু ওয়াটার কালার ক্ষেত্রে কি আমরা সেটা দেখি? কিন্তু আমরা দেখি ওয়াটার কালার যেটা 200 বছর আগেও করতো অথবা 500 বছর আগে, ওইটাই পড়ে আছি আমরা ওইখানে। তো এই জায়গাটা থেকে আমার ভাবনাটা যে টেকনিক্যাল সাইডটাকে ডেভেলপ করা, এইটা গবেষণার মাধ্যমে যেতে হবে আপনার, যে ওইটাকে রপ্ত করে তারপর ওইটাকে ভাঙা, এছাড়া সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে আমরা যে ছবিগুলো নিয়ে চর্চা করি, এই ছবিগুলো বহিঃপ্রকাশের যে জায়গাগুলো থাকে, এটা আমরা কতটুকু সুযোগ পাই? যেমন আপনি ভালো ছবি আঁকলেন, এখন আপনি যদি ছবি বিক্রি করার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকেন, আপনার কাছ থেকে ভালো কিছু আমরা পাবো না। তো এই যে ছবি বিক্রি করার জন্য কোনো সোর্সিং আমাদের দেশে একাডেমিক বা কোনো সহায়তা কেন্দ্র আছে কিনা আমাদের দেশের ভিতরে? আপনি একটা এক্সিবিশনে ছবি দিলেন, এটা সেল হইতেও পারে, না হতে পারে। সেটা আপনার স্টাডি লাইফটা যে এত স্ট্রাগল করে যে আপনার কতগুলো জিনিস এনভায়রনমেন্ট তৈরি করলেন, ছবি তৈরি করলেন, এটা যদি কোনো বায়ার্স বা গভর্নমেন্ট কোনো সাপোর্টিং না আসে, তখন কি আপনার এনার্জিটা কি কোনো প্রবলেম হয় কিনা ছবি আঁকার প্রতি, বা আগ্রহটা কোনো নষ্ট হয় কিনা? তখন এইটা সম্পর্কে বশিরের সাথে আলোচনা হচ্ছিল, যে মানে বশির বলতেছিল যে একটা ন্যাশনাল এক্সিবিশনে যখন একটা ইয়াং আর্টিস্ট কাজ দিচ্ছে, তার ছবিটা কেন বিক্রি হচ্ছে না? তখন এইটা আপনার, এটা শিল্পকলাই হোক অথবা একটা গ্যালারি হোক, তাদেরই এগিয়ে আসতে হবে। প্রথমত তৈরি করা, একটা শিল্পীকে তৈরি করার পেছনে গ্যালারির ভূমিকা অনস্বীকার্য। তো এখন শিল্পকলা যদি এটা ব্যবস্থা না করে, একজন ব্যক্তিগতভাবে আর্টিস্ট এটা করাটা খুবই টাফ। কারণ তার তো কাজ এইটা না যে আমি ছবিটা কিভাবে বিক্রি করব, এটা তো গ্যালারির কাজ অথবা শিল্পকলার কাজ, এটা রাষ্ট্র দেখবে। কিন্তু তার কাজ হলো যে ছবিটাকে কিভাবে ডেভেলপ করব অথবা ছবিটা কিভাবে আমি, তাই নাকি, যে এইভাবেই আমি এইটা তাদের ভাবতে হবে। এটা একজন শিল্পী কেন ভাববে যে আমি কিভাবে এটা, তো এইটা নিয়ে তো আমার মনে হয় না যে আর্টিস্টের না ভেবে তাদের ভাবা উচিত। এটা কেন আমরা দৌড়াদৌড়ি করবো এটা নিয়ে? আমি যতদূর জানি, মানে ইউরোপ আমেরিকাতে এরকম গ্যালারি ডেভেলপমেন্ট আছে, যারা আপনার একজন পাশকৃত একাডেমিক শিল্পীকে 5 বছর বা 10 বছরের জন্য তাদের গ্যালারিতে নিযুক্ত করে নেয়, এবং সেই শিল্পীর মূল কাজ হচ্ছে শিল্প সৃষ্টি করা, এবং গ্যালারির কাজ হচ্ছে পাবলিসিটি সংক্রান্ত যত ধরনের কাজ আছে, ইভেন ছবি বিক্রি করা এবং আর্টিস্টকে সঞ্চারিত করা, আর্টিস্টকে বাঁচিয়ে রাখা, তার শিল্প সত্তাকে, তার শিল্প প্রয়াসকে বেগবান করা, এটা হচ্ছে কাজ গ্যালারি। তো বাংলাদেশে আসলে সেই মানের গ্যালারি চর্চা এখনো নাই। যেগুলো আছে আর্ট স্পেস আছে, যেমন আমি রেন্ট নিয়ে এক্সিবিশন করছি, একটা প্রফিট বা মার্জিনাল একটা পার্ট গ্যালারি নিয়ে নিচ্ছে, আর ছবির বিক্রির একটা অংশ আর্টিস্ট পাচ্ছে। এগুলো আসলে খুবই ফান্ডামেন্টাল একটা স্টেজে আছে, এখনো পরিপূর্ণ শিল্প চর্চার যে গ্রাউন্ড ওয়ার্ল্ড ওয়াইড যে চর্চাটা হচ্ছে, বাংলাদেশে এখনো সেটা সমৃদ্ধ হয়নি। তবে আমরা আশাবাদী, যেহেতু এগুলো বিষয়ে আলোচনা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, চেষ্টা প্রয়াস চলছে, আশা করি আগামী দিনে এই জিনিসগুলো আসবে। আপনার 4 জনই গুণীজন একজন চিত্রশিল্পী, এবং সমাজ আপনাদের কাছ থেকে অনেকে শুধু ছবি যে চায় তা না, সমাজ অনেক পরামর্শ চায়। আমাদের রাষ্ট্রীয়ভাবে যে শিল্প একাডেমিটা আছে, মানে একটা মতামত আমরা চাচ্ছি। এখানে তাদের স্পেস যেটা আছে, ধরেন একজন শিল্পী একটা 8 ফিট বাই 4 ফিট একটা ছবি হ্যাং করলেন, এই 8 ফিট 4 ফিট ছবিটা দেখার মতো স্পেসটা কি আছে ওখানে? হ্যাঁ আছে, মানে আমাদের জাতীয় শিল্পকলা যেটা চিত্রকলার যে গ্যালারি, সেটা আন্তর্জাতিক মানের এবং ওয়েল ফ্যাসিলিটেড। আপনি একটা ছবি উপভোগ করার জন্য বা একটা শিল্পকর্ম উপভোগ করার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার, তাইলে সুন্দর করে আর এই মেসেজটা সবাইকে পৌঁছাইতেন, আমার মনে খুব ভালো হতো আজকে আমাদের এনএন টেলিভিশনের মাধ্যমে।
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেটা, সেখানে চিত্রশালা যেটা আছে, জাতীয় চিত্রশালা, সেইটা আসলে শিল্পকর্ম প্রদর্শনের জন্য যথাযথ এবং আন্তর্জাতিক মান সম্পন্ন এবং যে কোনো দর্শক এবং শিল্পীর জন্য যথেষ্ট কমফোর্ট জোন আমি মনে করি। এবং সেখানে যে ফ্যাসিলিটিস বা যেই ধরনের আয়োজন আছে সেগুলো উপযোগী সম্পূর্ণ। উপযোগী সম্পূর্ণ। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা মেসেজ আপনার আজকে মানুষকে দিলেন, এবং নতুন প্রজন্ম যারা শিল্পী, যারা ছবি আঁকতেছে, তারা অতি উৎসাহিত হবে আশা করি বাক্যটায়। আমি বশির ভাইয়ের কাছে একটু আসতে চাচ্ছি, আপনার উডকাট এবং ছাপচিত্র নিয়ে কি ভাবছেন আপনি? উডকার্ড বা সাবচিত্র, এটা এই সম্পর্কে বলতে গেলে আসলে মাধ্যম সম্পর্কে অনেক আমাদের জনসাধারণ, মানে সাধারণ অনেকেই জানে না এই ব্যাপারটা। কিন্তু এটা এটা আমাদের ব্যর্থতা কিছুটা। যেমন আমি বাইরের আমার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়া, বা বাইরের দেশে দেখছি যে ছোট মানে স্কুল লেভেল, প্রাইমারি স্কুল লেভেলেও আপনার সাবচিত্র আছে। সেহেতু তারা কিন্তু ভালোভাবে জানে যে কোনটা উডকাট, কোনটা এচিং, কোনটা লিথোগ্রাফি। তা আমরা এটা অনেক পিছিয়ে আছি। ইভেন আমাদের স্কুল পর্যায় থেকে সবচেয়ে হাস্যকর ব্যাপার যে ছবি আঁকাটা উঠাই দেওয়া হয়েছে। হাস্যকর ব্যাপার বলছে এই কারণে যে আমার দৃষ্টিকোণ থেকে, এবং কিন্তু এটা কেন যে উঠাই দেওয়া হচ্ছে এটা আমি প্রশ্নটা আপনার কাছে রাখবো, কেন উঠাই দেওয়া হয়েছে, মানে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আছে? সো আমাকে এখন ব্যাখ্যা করতে হচ্ছে যে সাবচিত্রটা আসলে কি। এখন আমি যদি স্বাভাবিকভাবে বলতে চাই, খুব সাধারণভাবে, যে আমরা ছোটবেলায় যেমন হাতে রং লাগায় ছাপ দিতাম, সাবচিত্রটা এরকমই, একটা হাতের অবয়ব আসতো রং লাগায় ছাপ দিলে। সেরকম সাবচিত্রটা হচ্ছে সাবচিত্র কাগজে না এঁকে অন্য কোনো মাধ্যমে এঁকে ওইটার ছাপ নেওয়া। জাস্ট একটা বিষয়বস্তুকে কাঠের ভিতরে নকশাটা কোথায় আমরা যে কোনো একটা বিষয়তে ছাপ নেওয়াটা। এটা কিন্তু আপনার খুবই ওল্ড একটা প্রসেস, এবং এটা বিশেষ করে আমি উডকাটটা যেটা করি, উডকাট সম্পর্কে বলি। আমি কিন্তু চারুকলা আসার আগে জানতাম না যে উডকাটটা কি বা এচিং কি। তো এখানে এসে যখন উডকাটটার প্রতি আমার আগ্রহ আসলো, তারপরে আমি পরে জানতে পারলাম উডকাটের জন্মস্থান হচ্ছে চায়না। সো আমি এখানে অনার্স মাস্টার শেষ করার পর চারুকলা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আমি আবার দেন চায়নায় হায়ার স্টাডির জন্য আগ্রহ দেখাই। ওখানে একটা এক্সিবিশন হয়েছিল 2017-তে, আমি ওখানে একটা অ্যাওয়ার্ড পাই। তারপর ওখানে যখন ভিজিট করতে যাই ইউনিভার্সিটি থেকে, আমি ওখানে পড়তে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। তখন দেন আমি স্কলারশিপ নিয়ে ওখানে এই 2021 পর্যন্ত ওখানে, মানে আপনি করোনাকালীন সময়টা আপনার ওখানে করোনার যখন শুরু হলো, ওই ইউনিভার্সিটি থেকে ওরা নিজেদের কিছুটা দায় এড়ানোর জন্যই আমাদেরকে বলতে গেলে যে এটা রিস্ক থেকে যায় তো ফরেন স্টুডেন্টদের জন্য, তখন আমাদেরকে ওদের প্লেন ফেয়ার টেয়ার দিয়ে আমাদেরকে দেশে ব্যাক করে। সো উডকাটটাও এরকম, আপনার কাঠের আমরা এক ধরনের ছুরি বা নাইফ ইউজ করি, বিভিন্ন ধরনের খোদাই করা হয় এবং সারফেসে রং লাগে, তারপর রংটা। আমি এটা চর্চা করতেছি, আমি 13-তে বের হওয়ার পর আমার 15 থেকে আমার নিজস্ব স্টুডিওতে আমি কাজ করে আসছি। আমাকে একটা কোম্পানি থেকে স্পন্সর করে, রেডিন ফার্মাসিউটিক্যাল। এরপরে আমি যখন চায়নায় যাই, ওই স্টুডিওটা বন্ধ হয়ে যায়। এখন আমিও নিজস্ব স্টুডিও আছে, মেশিন টেশিন সহ। তা ওখানে আমি উডকাটের চর্চাটা করে যাচ্ছি, পাশাপাশি অন্য মাধ্যমগুলো আমি চর্চা করে থাকি, যেমন ওয়াটার কালার, জল রং, যেটা জল রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। আজমি ভাই যেটা বললো, যে জল রং কিন্তু একটা ওয়াশের কাজ না, রিয়েলিস্টিক কাজ। আমি আমার সৌভাগ্যক্রমে আমি যে ইউনিভার্সিটি ছিলাম সেখানে একজন মাস্টার আর্টিস্ট ছিলেন চায়নার, খুব নাম করা, সানলিও। তা স্যারের তত্ত্বাবধানে আমি কিছু জল রং করি, এবং ওই মাধ্যমটা নিয়ে আমি বেশ রিয়েলিস্টিক কাজ করার প্রেরণা লাভ করি। তো আমি ওই মাধ্যমটা নিয়ে কাজ করছি। এবং উডকাট নিয়ে যে স্বপ্নটা কথা বলছেন, যে এটা আসলে এটা তো খুবই বড় এক ধরনের স্বপ্ন আছে, যে সর্বস্তরে যারা, আমার যাতে ব্যাখ্যা করা না লাগে যে একটা অনুষ্ঠান বা কোথাও যে উডকাটটাই সবাই যাতে জানতে পারে। কিন্তু জানার বিষয়টা কিন্তু
আমি যে ছবি আঁকতেছি এটা কিন্তু আমার একটা দায়বদ্ধতা থেকেও ছবি আঁকতেছি, এবং সমাজ এবং একটা প্রাইমারি স্কুলের বাচ্চাও যাতে জানতে পারে যে এই মাধ্যম একটা আছে, এটা আমার স্বপ্ন। এর জন্য সরকারের বা সংশ্লিষ্ট যারা আছে তাদের অবশ্যই জরুরি দরকার। দরকার। এবং স্কুল পর্যায়ে আপনার প্রাইমারি লেভেল থেকে বললেন, এটা একটা কিন্তু আপনার বিকাশের মানসিক বিকাশ বা তার ভিজুয়ালাইজেশন করার যে ক্ষমতা তৈরি হয়, ছবি আঁকাটা বাদ দেওয়াটা খুবই আমার মনে হয় যে এটা একটা আমার ভাষায় বোকামি। হ্যাঁ, এখানে আমি একটু জি, ইন্টারাপ্ট করতে জি। চাই। আমাদের লার্নিং প্রসেস হিসাবে ব্রেন 3টা ভাগে বিভক্ত। জি। একটা হচ্ছে কগনিটিভ, আর একটা হচ্ছে সাইকোমোটর, আর একটা হচ্ছে এফেক্টিভ। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কগনিটিভ পার্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কগনিটিভ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, জ্ঞান সম্বন্ধীয়, যেখানে আসলে নলেজ ডেভেলপ করা হয়, কিন্তু কগনিটিভের লাস্ট আউটকামস আসে ক্রিয়েটিভ, মানে আমি যে নলেজটা গেইন করলাম সেটাকে ইমপ্লিমেন্ট করে আমি একটা কিছু ক্রিয়েট করব, সৃষ্টি করব। যেমন আমাদের দেশের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা এসছে, আমার ভেতরে যদি নলেজ না থাকে আমি সৃজনশীল হব না, আবার আমি যদি নলেজ প্রপারলি অ্যাপ্লাই না করতে পারি আমার মধ্যে সৃষ্টিশীলতা কখনোই থাকবে না। আচ্ছা, কগনিটিভের বাইরে যে দুইটা আছে, সাইকোমোটর এবং এফেক্টিভ। এফেক্টিভ হচ্ছে অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড, তার মানে এই লার্নিং প্রসেস আমরা জন্মগতভাবে লাভ করি। আমি চাইলেই আমার কগনিটিভ পার্টকে আমি অ্যাক্টিভ করব বা হয়ে যাবে এরকম না, হ্যাঁ। বাই বন্ড কিছু কিছু জিনিস অ্যাক্টিভ থাকে। তো আমাদের যে ভিজুয়াল আর্ট বা আর্ট ওরিয়েন্টেড যে প্র্যাকটিসেসগুলো আছে সেগুলো আসলে এফেক্টিভ ডোমেইনে থাকে। তো আমরা যদি আমাদের স্টাডি পিরিয়ডে 3টা ডোমেইনেরই ব্যাপার না রাখি, যেমন আর একটা ডোমেইন আছে সাইকোমোটর, যেটার সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, যেখান থেকে আমরা স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা, ম্যানার অনেক কিছু শিখি অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সো এই 3টা জিনিস আইডেন্টিফাই করা এবং এটাকে প্রপারলি আমাদের এডুকেশনের সাথে মার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন পর্যন্ত আমরা এটা মূল্যায়ন করতে শিখবো না, আমরা জানবো না, বা এটাকে আমরা আমাদের চিন্তার আওতাভুক্ত করব না যে আমাদের ব্রেন 3টা ডোমেইনে ডিভাইডেড লার্নিং প্রসেসের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় ছোট্ট একটা ঘাটতি থেকেই যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় খুব চমৎকার একটা জিনিস আছে, আপনারা সবাই নিশ্চয়ই এগ্রি হবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো শিক্ষা বা শিক্ষার মান উন্নত হচ্ছে ফিনল্যান্ডে। সেইখানে প্রাইমারি স্কুলের শিক্ষক সোশিয়ালি হাইলি ভ্যালুড এবং ফাইন্যান্সিয়ালও হাইলি পেইড। তো সেই দেশের শিক্ষক নিয়োগের একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যারা শিক্ষকতায় আগ্রহী তারা একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন অ্যাচিভ করার পরে তারা অ্যাপ্রোচ করে, অ্যাপ্লাই করে যে তারা শিক্ষা কার্যর সাথে সম্পৃক্ত থাকতে চায় অ্যাজ টিচার অর ফ্যাসিলিটেটর। তখন 1 বছরের একটা ট্রেনিং এর পরে তাদের একটা এক্সাম বা সর্টিং টেস্ট নেওয়া হয়। সেইখান থেকে বেস্ট প্রথম 30 জনকে দেয়া হয় প্রাইমারি স্কুলে, মিডগুলোকে দেয়া হয় হাই স্কুলে, আর লাস্টের গুলোকে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, কেন প্রাইমারি স্কুলে বেস্ট টিচার লাগবে এবং এই সর্টিংটার ওয়ে কি, প্রসেস কি, এক্সকিউজ মি, টেকনিক্স কি? প্রাইমারি স্কুলে আইডেন্টিফাই করে যে এই বাচ্চার লার্নিং প্রসেস কোন ডোমেইনে অ্যাক্টিভ, যেই ডোমেইনে অ্যাক্টিভ তাকে সেই দিকে সঞ্চালিত করার চেষ্টা করা হয়। দ্যাট ইজ দ্য রিজন সে এডুকেশন বা শিক্ষা জীবনে সম্পূর্ণভাবে সফল হয়। কারণ আমার কখনোই ইচ্ছা ছিল না আমি মেডিকেল সায়েন্স বা সায়েন্স নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমার বাবা, আমি যেহেতু একটাই ছেলে, আমার বাবার তীব্র ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে পড়বো এবং ইঞ্জিনিয়ার হব। তো আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম। সেই সময় আমার একজন সিনিয়র ভাই বললেন, আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, প্রচন্ড ভালো লাগতো। তো সে বললেন যে শামসুদ্দিন, তুমি তো আসলে হাডুডু প্লেয়ার হবা, তুমি ক্রিকেট প্র্যাকটিস করছো, তাহলে তো হবে না। তাহলে বললাম, ভাই আমি কি করলে ভালো হয়? বলছে, তুমি রাজশাহীতে খোঁজ নাও, দেখো এখানে বিশ্ববিদ্যালয়ে চারুকলা নামের একটা বিভাগ আছে, তুমি সেখানে অ্যাডমিশন টেস্ট দাও। এবং আমি তার কাছে কৃতজ্ঞ যে তার সেই পরামর্শে আমি চারুকলা অ্যাডমিশন টেস্ট দিই এবং মাত্র 27 দিনের প্রিপারেশনে আমি 2য় স্থান অধিকার করেছিলাম অ্যাডমিশন টেস্টে।
এবং সেইখান থেকে আমি খুবই সফলভাবে আমার পড়াশোনা শেষ করেছি এবং আমি আমার আত্মার অন্তঃস্থল থেকে চারুকলার প্রতি যে ভালোবাসা, সৃজনশীলতার প্রতি যে শ্রদ্ধাবোধ, যে মমত্ব, সেটাকে আমি লালন করতে সক্ষম হয়েছি এবং আমি শিক্ষকতা পেশায় এই কারণে এসেছি যে এই অভিজ্ঞতাগুলোকে যেন আমি আমার সন্তান বা নেক্সট জেনারেশন আমাদের দিতে পারি। স্টুডেন্টদের মাধ্যমে সরাসরি ট্রান্সফর্ম করতে পারি। থ্যাংক ইউ। আমরা আজমলের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে শিশুদের যে ছবি আঁকার বিষয়গুলো, যেমন একটু আগে বশির ভাই বলল আমাদের যে অষ্টম শ্রেণী থেকে একটা জায়গা মানে স্মৃতিতে গ্যাপ করে দিয়েছে, সেটা সম্পর্কে যদি একটু আপনি আলোচনা করতেন। এই গ্যাপটা মানে কতটুকু ক্ষতি হচ্ছে আমাদের, এবং এই গ্যাপটার সাথে অনেক কিছু জড়ায় গেছে শিক্ষা ব্যবস্থা। গ্যাপটার জন্য যে বসিরিত বললো যে মানে এখন ওকে পরিচয় দিতে হচ্ছে যে ও একজন ছাপচিত্র শিল্পী। যদি এটা আমাদের প্রাথমিক পর্যায়ে থাকতো শিক্ষা ব্যবস্থাতে, যে ছাপচিত্র কি, জল রং কি, অ্যাক্রিলিক কি, অথবা পেইন্টিং কি, এই জিনিসগুলো বোধহয় আমাদের এখন আর এসে ব্যাখ্যা করতে হতো না। যেটা বাইরের দেশে আছে যে মানে স্কুল পর্যায়ে থেকেই, এবং আমাদেরও ছিল, এটা এখন নেই, উঠিয়ে ফেলা হচ্ছে। তো বাইরের দেশে আমরা যেটা দেখেছি যে শামসুদ্দিন ভাই আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে, যে স্কুল পর্যায়ে যে ব্যাপারটা ঘটে, যে আমি দেখেছি যে মিউজিয়ামে গেলে অন্যান্য দর্শকের চেয়ে স্কুল পর্যায়ে শিশুরাই বেশি এখানে। এটা স্কুল থেকে নিয়ে যাওয়া হচ্ছে শত শত মানে বাচ্চাদেরকে তাদের শিক্ষকরা নিয়ে যাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে, দেখাচ্ছে, তাদের মানে তাদের শিক্ষা ব্যবস্থাটাই এইভাবে তৈরি হয়। তো তাদের কাছে আর এই ব্যাখ্যাটা করতে হবে না যে ছাপচিত্র কি অথবা জল রংটা কি, যেটা আমাদের অহরহই প্রতিটা অনুষ্ঠানে বলি, আর যেখানে বলি আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে। তো একজন শিশুর মনন গঠনের ক্ষেত্রে এইটা অপরিহার্য আমি মনে করি, যেটা যে এবং এটাকে ফিরিয়ে আনা উচিত, যেটা আমাদের হয়েছে যে শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে ফেলা। তো এইটার কোনো বিকল্প নেই। তো এটাকে আবার নিয়ে আসা প্রয়োজন, শুধু এটা বোধ করি আমরা, হ্যাঁ, এটা আমরা আশা করি আর কি, এটা এই সিদ্ধান্তগুলো তারা একটু বিবেচনা করা করবে। উচিত। তা আমি শামসুদ্দিন ভাইয়ের কাছে আমি আরেকটু আসতে চাই, আমি আরো একটু এক্সপ্লেন করতে চাই যে আপনি আপনার জায়গা থেকে নতুন প্রজন্মের জন্য কিছু আশাবাদী সংবাদ দিন, যাতে তারা নিরাশ না হয়। যে এই প্রজন্ম যারা চিত্রকলার সাথে জড়িত আছে, যারা চিত্রকলাকে ভালোবেসে চিত্রকলাকে পেশা হিসাবে তারা বেছে নিতে মানে একটু ঝুঁকিতে সময়গুলো পার করছে, যে আমি নিব কিনা নিব না, বা আমি ফাইন্যান্সের ছাত্র কমার্শিয়ালে ঢুকবো কিনা, এই যে মানে একটা আর্নিং জায়গাগুলো তারা নিয়ে চিন্তা করে, এইটার সম্পর্কে আপনি একটু বিস্তারিত যদি অবগত করে এই নতুন প্রজন্মদেরকে একটু উৎসাহিত করে তাদের জায়গাগুলোকে একটু ডেভেলপ করে দিন। ধন্যবাদ আপনাকে, এবং খুবই ভ্যালুয়েবল কোয়েশ্চেন। আমাদের সকল প্রজন্মরই খুব শার্প অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত এই বিষয়ে। তো যেহেতু আপনি পার্টিকুলার একটা জেনারেশনকে মেন করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে অ্যান্সারটা দিতে চাই। আমি গত 1.5 বছর ধরে একটা প্রজেক্ট রিভিউ করছি, একটা পিএইচডি প্রজেক্ট, যেটা ফ্রান্সের এক আর্টিস্ট করেছে আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে। আর প্রজেক্টটা রিভিউ করার ব্যাপারে আমাকে হেল্প করছেন আপনার একজন ব্রিটিশ প্রফেসর। তো প্রজেক্টের টাইটেলটা হচ্ছে এঙ্গেজিং ভিজুয়াল থিঙ্কার্স অন দ্য অটিজম স্পেকট্রাম অ্যান্ড ইন্টারভেনশন using digital art to improve emotion recognition and communication skills and to develop cognitive, technical and social awareness. এইখানে একটা আর্টিস্ট, এই যে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম স্কুল থেকে বাদ দিয়ে দিচ্ছে, অথবা আর্টকে আমরা ভ্যালু দিচ্ছি না, অথবা প্রপারলি আর্ট সেল হচ্ছে না। আসলে প্রত্যেকটা জিনিসের একটা যুগের সাথে সময়ের সাথে একটা পরিবর্তন, উন্নয়ন এবং একটা পরিণত ব্যাপার দরকার। যেমন আর্ট একটা বাংলাদেশে আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু জানি রিজিড সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে আছে। তাহলে ইন্টারভেনশন হিসেবে ইউজ করছে অটিজম স্পেকট্রাম যারা, তাদেরকে ডেভেলপ করার জন্য আর্ট থেরাপি হিসাবে। তো সেই প্রজেক্টটায় একেবারে সরাসরি 7 জন অটিজম শিশু যারা ভিজুয়াল থিঙ্কার,
যারা যে কোনো কিছু শুনলেই দেখতে পারে। দেখতে পারে। এবং সেইখানে আমি একজনের এক্সাম্পল দিব, নিউ ইয়র্ক সিটি হেলিকপ্টারে 20 মিনিটস দেখানোর পরে এটা লাইভ 2017 ঘটনা 17 বলছি আমি। ঘটনাটা, জি। হ্যাঁ, তাকে ড্র করতে বলেছে, প্রত্যেকটা শহরে ও উপর থেকে টপ ভিউ সাইড ভিউ যা দেখেছে প্রত্যেকটা জিনিস সে ড্র করতে সক্ষম হয়েছে। আমার কাছে এগুলোর এভিডেন্স আছে। সো নতুন জেনারেশনের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের লিগেসি প্রপারলি এক্সপ্লোর করা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস সেটাকে সম্পূর্ণভাবে জানা, আমাদের স্বাধীনতার যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেইখানে আর্টিস্টের ভূমিকা কি ছিল, আজকে আর্টিস্ট কি করবে, আজকে আমাদের ক্রাইসিস কি, এই জিনিসটাকে প্রপারলি জানতে হলে শুধু ছবি এঁকে ভাব প্রকাশ না করে তার ভেতরে যে ফিলসফি আছে, তার ভেতরে যে তথ্যগত সত্যতা আছে, তার ভেতরে যে সমাজের ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা লুকিয়ে আছে, এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস ইনডিরেক্টলি বাধ্য করতে হবে কারিকুলামে ফাইন আর্টস রাখার। আমরা হয়তো এমন অ্যাক্টিভিটিস করতে পারছি না, আমরা আপসেট। আমার পরিবারে কোনো একটা সময় আমি জানতে পারলাম আমার পড়াশোনার খরচ আমার বাবা বহন করতে পারবে না, তখন আমি ম্যাট্রিক পরীক্ষাও দেইনি। তো আমি বেশ কিছুদিন আপসেট ছিলাম। আমার বন্ধু বান্ধবরা অনেকেই আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়েছে, কারণ আমি একটাই ছেলে, বাবার অর্থনৈতিক অসচ্ছলতা মানে আমাকে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দিতে হবে। তো আমি অনেক চিন্তা করে, অনেক চেষ্টা করে, অনেকের পরামর্শ নিয়ে দেখলাম আমি যদি কিছু করি, আর্ন করি, তাহলে পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে, আবার আমি পড়াশোনাও কন্টিনিউ করতে পারবো। তো সেই সময় আমার কাছে যে চ্যালেঞ্জ ছিল, আমি ড্রয়িং করতে পারতাম। আমি প্রচুর প্র্যাকটিক্যাল খাতা ড্রয়িং করেছি এবং সেইখান থেকে আমি অনেক টাকা আর্ন করেছি। আমার স্কুলের সিনিয়র ভাইদের অসংখ্য প্র্যাকটিক্যাল খাতা আমি ড্রয়িং করেছি। তো আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল সাবজেক্ট, ক্রিয়েটিভিটি কখনো মানুষকে পেছনে ফিরিয়ে নিয়ে যায় না, সবসময় অগ্রগামী চিন্তা করতে সহযোগিতা করে এবং অনেক ধরনের আনবিলিভেবল, ইনক্রেডিবল সিচুয়েশনকে সে ইমাজিন করতে পারে, অ্যাজ লাইক দ্যাট অটিজম চাইল্ড। তো এই একটাই বাণী যে যারা চারুকলা বা সৃজনশীলতা পছন্দ করে তারা যেন এটাকে যথাযথ মূল্যায়ন করতে শেখে, তারপরে যেন তার ক্যারিয়ারটা ডেভেলপের সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ। চমৎকারভাবে আপনি আজকে এই জিনিসটা উপস্থাপন করলেন। আমি বশির ভাইয়ের কাছে আবারও ঘুরে আসতে চাচ্ছি। ছাপচিত্রটা তো বাণিজ্যিকভাবে মানুষ এখন ইউজার হচ্ছে, এই স্বপ্নটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা ব্যাপক বাণিজ্যিকতা, এটা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যবহার হচ্ছে জিনিসটা। সাবচিত্র মূলত বাণিজ্যিকভাবেই এটা এটা প্রচন্ড বাণিজ্যিক একটা শুরু হয় সুযোগ আছে, জি। এবং সে যেমন- বাণিজ্যিকের সাথে আমিও জড়িত আছি, জি। ওটা অ্যাজ এ আর্ট হিসাবেও এখন প্রতিষ্ঠিত। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে সাবচিত্রের একটা জিনিস হচ্ছে যে আপনি একটা ছবি আঁকলো একজন আর্টিস্ট, ওটার একটা কপি থাকে, কিন্তু সাবচিত্র অনেক একাধিক চলে গেল। এডিশন হয় অনেকগুলো, এই জন্য আপনার ওটা অনেকে সংগ্রহ করতে পারে, এটা একটা দিক। আর একটা হচ্ছে গিয়ে এটা ধরেন আপনার কাছে এটা সংগ্রহ হচ্ছে, আরেকজন এটা পছন্দ হলো, সে তার প্রয়োজনে সে সংগ্রহ করলো এটা। এবং এটা আমার হচ্ছে পেন্টিং থেকে অন্য মাধ্যম থেকে একটু সহজলভ্যটা হয়, এই জন্য এর বাণিজ্যিকতাটা অনেক ব্যাপক। এখানে আমি একটু ওর সাথে অ্যাড করতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন বিখ্যাত শিল্পী রাজা রবি বর্মা, তিনি ধরেন একটা পেইন্টিং বা একটা চিত্রকলা, একটা শিল্পী তার যে সময়, আবেগ বা মাধ্যম ব্যবহার করে তৈরি করে, সেটার আর দ্বিতীয় কপি তৈরি হয় না। না, প্রথম পিস, এই কারণে এটার অর্থমূল্য অনেক বেশি থাকে এবং চাইলেও সবাই এটা সংগ্রহ করতে পারে না। তো এই উপমহাদেশে রাজা রবি বর্মা এই ছাপচিত্রের একটা প্রচলন ডেভেলপ করেছিল এবং ধর্মীয় বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে তিনি এমন একটা দৃষ্টান্ত দাঁড় করিয়েছিলেন যেটা আসলে খুব সুন্দর একটা ইতিহাস এবং আমাদের লেসনেরও একটা অংশ হতে পারে। যেমন উনি অনেক ধর্মীয় চরিত্র ছাপচিত্রে পোস্টার আকারে খুব সহজলভ্যে বাজারজাত করেছিলেন, তাতে করে নিম্ন শ্রেণীর যেই হিন্দু ধর্মাবলম্বী মানুষ যাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, তারা খুব সহজেই তাদের সেই গড বা তাদের সেই আইডলদেরকে নিজেদের কাছে সংরক্ষণ বা সংগ্রহ করতে পেরেছিলেন। তো এটা আমার আর কি ইতিহাস থেকে পড়া। তো ছাপচিত্র কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভাইটাল একটা রেভলিউশনারি মিডিয়াম।
আপনার এটা জন্ম আমরা- হয়েছে এভাবে আপনার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। মানে First এ- বুদ্ধিস্ট যারা আছে তাদের কাছ থেকে তো জিনিসটা হ্যাঁ, এটা আপনার ইয়ে চায়নায় হচ্ছে বৌদ্ধ ধর্মটা প্রচার করার জন্য, তারপর আপনার ইয়ে আপনার সামাজিক আন্দোলনের দিক দিয়ে একটা স্বল্প খরচ নিয়ে তার একটা পোস্টার তৈরি। আগে আসছিল এইখান থেকে এটার আস্তে আস্তে এটা অ্যাজ এ আর্ট আর্ট হিসাবে হিসেবে এটা ডেভেলপ করছে। আমি এখন আমরা একটু আমাদের দেশের কিছু শিল্পীর সংস্করণে আসি, যে আমি জিয়া রহমান জয়কে প্রশ্ন করতে চাই, আমাদের দেশের আপনার সবচেয়ে ভালো একজন শিল্পী, তার কিছু কাজের উদাহরণ দিবেন আমাকে, এবং কোন কাজটা আপনার কাছে কেন ভালো লাগে ওই কাজটা আপনার কাছে? এটা দারুণ একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের ভালো শিল্পী সকলেই আমার কাছে, সকলের কাছে ভালো লাগে। এখন যদি বলা হয় আপনার প্রিয় শিল্পীকে, আমরা সবসময় বলে থাকি জয়নুল কামরুল সুলতান। মানে এটা না, এরা তো একটা স্তম্ভ। হ্যাঁ, একটু মানে এই বিষয়টা আমি বলতে চাচ্ছি। এখন ভালো শিল্পী আসলে কার কাজ নিয়ে আমি কিভাবে ভালো বলবো? এখন ধরেন যে এখনকার সময়ে যারা আছেন, আমাদের যারা উস্তাদ বা আমাদের শিক্ষক যারা আছেন এখন, ওনাদের কাছে তো আমাদের কাছে খুব ভালো লাগে। সেই ক্ষেত্রে যদি একজনের কাজ নিয়ে আমাকে বলতে বলছেন, সেক্ষেত্রে আসলে একজন বলাটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। যেমন ধরেন দুইজন বলতে হবে আমাকে। মানে আমি কিন্তু প্রথমেই মানে দুঃখিত, সেটা হলো যে খুব আমার কঠিন একটা অনেকের কাজই প্রশ্ন ভালো করে লাগে। ফেলছেন। অনেকের কাজে ভালো লাগে, তারপর আমাকে যেহেতু নাকি খুব একটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন এই জায়গাটায়। এইখানে হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের যে ব্রাশিং, ঠিক আছে, ওনার যে কাজের যে গতিটা হ্যাঁ, সেটা আমার খুবই ভালো লাগে। সেটা আমি শুধু ইয়ে দেখে বলছি না, শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের নাম বলতে হবে দেখে আমি বলছি, বিষয়টা কিন্তু মোটেই না। কারণ গতানুগতিক পাঠ এটা সবাই মানে সবাইকে মেনে নিতে সবাই হবে। এরকমই বলে যে এটাই, হ্যাঁ। আপনার প্রিয় শিল্পীকে জয়নুল কামরুল সুলতান, কিন্তু আমি সেই জায়গা থেকে বলছি না। শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের যে গতি, কাজের যে মানে ব্রাশিংটা, এটা আমাকে খুবই টানে। এবং আমার মনে আছে যে আমি যখন নাকি চারুকলা পড়াশোনা করেছি, ওনার একটা ক্যাটালগ আমার কাছে আছে। সেটা 2004 সালে জয়নুল উৎসব হয়েছিল। ওই জয়নুল উৎসব থেকে 50 টাকা দিয়ে ক্যাটালগটা আমি কিনেছিলাম। মানে 2004 সালে শিল্পকলা এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এটা ক্যাটালগটা করে। সেই ক্যাটালগটা আমি মানে আমার একাডেমিক লাইফে মানে অনার্স পর্যন্ত আমি সবসময় এখনো পর্যন্ত দেখি, মানে সবসময় আমি ক্যাটালগটা উল্টাতাম। তো সুতরাং ওনার কাজ আমার কাছে খুবই ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি বলতে হয় যে মানে ওনার কাজের মধ্যে যেমন যেটা বিদ্রোহ যে কাজটা আর কি, হ্যাঁ, ওই কাজটা যেন সারের যে মানে সারের যে গতিটা, ফোর্স, সেটা খুবই ভালো লাগে আমার কাছে। সেটা দ্বারা অ্যাকচুয়ালি আমি অনুপ্রাণিত এই জায়গাগুলি থেকে। এই ওনার যে ব্রাশিং বলেন, ওনার যে স্পিডটা কাজের, এই ড্রয়িং, এই জায়গাগুলি আমাকে অনেক সাহায্য করে, নিজের কাজে অনেক অনুপ্রেরণা যোগায়। আর আরেকজন শিল্পী আমার খুবই পছন্দ, উনি হলেন চিত্রশিল্পী রণজিৎ দাস স্যার। কারণ খুব বেশি আমি বলতে পারছি না দেখে আসলে একজনের জায়গায় দুইজন রিকোয়েস্ট করে নিচ্ছি আমি। রণজিৎ স্যারের যে আপনার কাজের যে ফর্ম, ওনার যে মানে ওনার যে পেইন্টিং এর মধ্যে যে ধরনের ফর্ম উনি ইউজ করেন, যে ধরনের টেকনিক ইউজ করেন, সেগুলো আমার খুব ভালো লাগে। ওনার কালার ট্রিটমেন্ট আমার খুবই ভালো লাগে, ফর্ম সব কিছু মিলে, কম্পোজিশন সব। তো ওনাকে আমি ওনার কাজ দ্বারা আমি অনেক ক্ষেত্রে অনুপ্রাণিত হই। ওনার কাজের মধ্যে যে লাইন ইউজ করা, তুলির যে গতি, টান, সব কিছু। তো এই দুজনের কাজ, অনেকের কাজ ভালো লাগে। এর মধ্যে আমি যেহেতু একজন বলতে বলছেন, একজন আরেকজন আমি যুক্ত করলাম আর কি সাথে। হতে পারে এটা। থ্যাংক ইউ। তা আমি আবার ঘুরে ফিরে শামসুদ্দিন ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, কারণ আপনি একটা তথ্য ভান্ডার বলা যেতে পারে আজকে। আমি সেই জন্য আপনাকে বারবার একটু বিরক্ত বোধ করছি, এরকম হয়তো এমনও হইতে পারে জিনিস। না না, আমরা সবাই এনজয় করছি, আমরা অনেক কিছু চাচ্ছি যে- জানতে পারছি, জি। শেয়ার করতে পারছি। যে আমাদের দেশে যে উনি যে একটু সংকুচিত জায়গায় চলে আসলো, যে অনেকের নাম বলতে চেয়েও বলতে পারতেছে না, আমার প্রশ্নটার প্রশ্নের কারণে, মূলত প্রশ্নটার কারণে। সবাই আমরা ভালো, হ্যাঁ, সবাই আমরা ভালো, কিন্তু এই ভালোর মধ্যে কিছু জিনিস আছে যেটা মানুষকে বিপ্লব তৈরি করে দিয়েছে, ৭১-এর মানুষকে জাগ্রত করেছে। যেমন কামরুল হাসানের কিছু পোস্টার ডিজাইন, তো এটার সম্পর্কে আপনি একটু যদি কিছু উদাহরণ দিতেন। প্রথমে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার দিয়ে একটা লাইন মনে হচ্ছে, কবিতা না তো পঙ্ক্তি। জি।
যথাসাধ্য ভালো কহে ওগো আরো ভালো, আরো ভালো। কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো, আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মান্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। আমি আসলে ভালো এই টার্মটার সাথেই সম্পৃক্ত না। আমার কাছে ভালো মনে হয় একটা উপমা। আমরা যদি, যেমন আপনি মেনশন করলেন যে একটা যুদ্ধক্ষেত্র বা একটা যুদ্ধ বা রণক্ষেত্রের পরিবেশকে গতি বা বেগময় করে তোলা, এইটা কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। এই জন্য ভালো টার্মটা আসলে কমন না, ভালো টার্মটা খুবই আপেক্ষিক, খুবই পাক্ষিক, মানে হ্যাঁ এক একজনের কাছে এক এক রকম। তো আমার কাছে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা ভেরি ইন্টারেস্টিং। তা আমরা আসলে ওই পোস্টার ডিজাইনগুলো যুদ্ধের সময় যেটা হয়েছিল, আমরা শুধুমাত্র কামরুল হাসানকে দিয়েই চিনি। সেখানে কিন্তু নিতুন কুণ্ড সহ আরো অনেক শিল্পীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং নীতির কুণ্ড, বীরেন সহ, বীরেন সহ, exactly, আমার তারপর, এই গৌতমদার বাবা কায় গ্যালারি দেবদাস চক্রবর্তী, এরা exactly, সবাই ছিলেন। সবাই ছিলেন। তো এই যে এদের নামগুলো থ্যাংক ইউ কিন্তু- আজমির ভাই, সবগুলো নাম মনে এই আছে। নামগুলো কিন্তু অনেকেই জানে না আমাদের এই জি, প্রজন্মে। আমি সেইটাকেই ফোকাস করার জন্য এই টপিকটা এজন্যই আমি আপনাকে বলছি। বলছি যে আপনার একটু যদি আলোচনা আসতেন। হ্যাঁ অবশ্যই। তো দেখেন, যে কোনো একটা জিনিসের ইতিহাস বা লিগেসি, কেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভালোকে, যথাসাধ্য ভালোকে আমি আরো ভালো বলছি, কারণ আমি কিছুদিন আগে একজনকে জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের জাতীয় খেলা কি, তো সে উইদাউট এনি হেজিটেশন খুব প্রাউডলি বলল ক্রিকেট। বললাম তুমি কি জেনে বলছো? বললো জি, এবং সে ক্লাস 8-এ পড়ে, আমার রিলেটিভ। তাহলে তুমি হাডুডু খেলার নাম জানো? ও একটু কনফিউজ। কখনো দেখেছো? দর্শক নাই তো খেলাটা। নাই তো। আচ্ছা, তার মানে দেখেন যে আমরা আমাদের জাতীয় সত্তা হারিয়ে ফেলছি, আমাদের অগোচরে, আমরা জানিই না। অন্য যেমন আমাদের পেইন্টিং এর, চিত্রকলা বা শিল্পকলার ভয়ঙ্কর একটা কালো অধ্যায় আছে এবং সেটা সাইলেন্টলি এখনো মুভ করছে। যেমন আমার গবেষণার যে প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের যে চিত্র চর্চা, সেটা আদতেও কি স্বকীয় সত্তায় চলমান, এটা আমি খুঁজে বের করছি। এখনো এটার অ্যান্সার বের হয়নি, আরো 2-1 বছর লাগবে, সময় লাগবে। এক্স্যাক্টলি। তো দেখেন, প্রত্যক্ষ বা পরোক্ষ আমি যে কয়টা এক্সাম্পলে নিয়ে আসলাম, সেটার বড় একটা অংশ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেইখানে আমরা যেমন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করব, তার সাথে কিন্তু আরো অনেকগুলো ইস্যুস আসা উচিত। যেমন শিল্পীদের কি ভূমিকা ছিল, আজকে শিল্প ক্ষেত্র, শিল্প চর্চা বা চিত্রকলার প্রতি যে বিরূপ ধারণা কম অল্প বিস্তর তৈরি হয়েছে, অস্পষ্টতা, যেমন বশির কিছুক্ষণ আগে বলেছে ছাপচিত্র সম্পর্কে অনেকে আমরা অবগত না। তাহলে এই যে পোস্টার ডিজাইনের মিডিয়ামটা কি ছিল, কিভাবে পোস্টারটা ডিজাইন করেছিল, কারা করেছিল, সেই পোস্টারের ভূমিকা কি ছিল, কার বিকৃত চেহারা অনেক সাধারণ মানুষকে উদ্বেগের চরম শিখরে নিয়ে গিয়েছিল যুদ্ধ করার জন্য। তো আমার মনে হয় যে আমি খুবই সীমিত জ্ঞান রাখি, আমি একেবারে নবীন, বয়স যাই হোক, আমার জ্ঞানের এই স্তর থেকে আমার মনে হয় যে আমাদের পড়াশোনার টাইপটাকে উন্নত করা উচিত, বাদ না দিয়ে। যেমন চারুকলার স্বকীয়তা কি, আমি স্কুলে 50-এ 48 পেয়েছি ড্রয়িংয়ে, আমার ছাতা আঁকিয়ে, সেটা একটা পার্টিকুলার টাইপ, মানে স্বরীয় লেখাটা শিখতে হয়। আসলে এই স্বরীয় লেখা শিখে আমি কি লিখবো? আম লিখবো, আমাদের লিখবো, না আমার লিখবো? তাহলে এই ড্রয়িংটাকে, এক্স্যাক্টলি এই ড্রয়িংটাকে আমি আসলে কোন কাজের, আমরা বলি চিত্রকলা একটা ভাষা, কার ভাষা? শিল্পীর ভাষা। কার জন্য? মোস্ট অফ মাই কান্ট্রি পিপল, দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড এক্সপেরিমেন্টাল পেইন্টিং। তার মানে দেখেন যে আমাদের দেশে অনেক কিছু তৈরি হচ্ছে, সেটা সংরক্ষণ হচ্ছে না। এত ভালো ভালো কীর্তি, এত ভালো ভালো স্থাপনা আছে, আমরা সেটা সংরক্ষণ করছি না। আপনি দেখবেন ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাওয়া যায় না, গাড়িতেও যাওয়া যায় না, নট ধরতে হয়, কারণ সেগুলো উচ্ছিষ্ট হিসেবে ব্যবহৃত ডাম্প। তার মানে আমাদের এখানে পরিকল্পনার অভাব শুধু এডুকেশনে নাই, সব জায়গায় আছে। সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটির গেটে লেখা আছে
যে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও অস্ত্র লাগবে না, তার শিক্ষাটা শিক্ষা- শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে সব শেষ। আইন ভুল সিদ্ধান্ত দিবে, চিকিৎসক ভুল চিকিৎসা করবে, অর্থনীতি ভুল অর্থনীতি পরিচালনা করবে, সেই দেশ শেষ হয়ে যাবে। না তো আমাদের দেশে- আমার আলোচনার মূল জায়গাটা হচ্ছে নট অনলি ইন ফাইন আর্টস অর চারুকলা, শুধুমাত্র এই ক্ষেত্রে না, সার্বিকভাবে আমাদের একটা সুন্দর পরিক্রমা দরকার, এবং সেখানে সবার স্বতঃস্ফূর্ত, মুক্তিযুদ্ধে যেমন একেবারে কৃষক থেকে হাই লেভেল পর্যন্ত সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছিল, আজকের এই ক্রাইসিসেও আমি বোধ করি যে সর্বশ্রেণীর মানুষের যথাযথ মতামতকে মূল্যায়ন করা, সেই মতামতগুলোকে জানা এবং সুন্দর একটা এডুকেশন সিস্টেম। আমি জানি বাংলাদেশ সরকার যেভাবে আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এরকম আগামী অল্প কিছুদিনের মধ্যেই আসবে, তবে এটার একটা ক্রাইসিস বা ঘাটতি আছে। এটাই প্রত্যেকটা আমার ভালো কাজের পিছনে একটা ঘাটতি থাকবে প্রথম দিকে। তো আমরা যদি মুক্তিযুদ্ধের পোস্টারে ফিরে যাই, জি, সেইগুলোর আসলে যথাযথ প্রচার নাই। আমি ওই আপনাদেরকে নামগুলো একটা একটু- ছোট্ট জিনিস দেখাতে চাচ্ছি। এটা কি সেই পোস্টারের একটা? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা হচ্ছে শিল্পী নিতুন কুণ্ডুর সদা জাগ্রত মুক্তি বাহিনী। তার মানে এটা একটা সুভিনির, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে এই ধরনের সুভিনির নাই, খুব কম। তার মানে মুক্তিযুদ্ধের প্রচারটা আসলে কিসে আসবে, আর্টিস্টের প্রচারটা কিসে আসবে, তাই না? যেমন ছাপচিত্র একটা প্রচার মাধ্যম, সেইটাকে ইউরোপ আমেরিকা শিল্প স্বীকৃতি দিয়েছে, তারপরে আমরা অনুসরণ করে আজকে সেটাকে আমাদের চারুকলার একটা অংশ রেখেছি। ফটোগ্রাফিকে আমরা এখন স্বীকৃতি দিতে চাচ্ছি না। বাংলাদেশে চারুকলায় কিন্তু ফটোগ্রাফি এখনো যথাযথ গ্রহণযোগ্য না। তার মানে এই একটা প্রশ্নের সাপেক্ষে এতগুলো জিনিস কেন আসলো? কারণ আমার খুবই ছোট মানুষ, আমি খুবই অল্প জ্ঞান, আমি একদম বিগিনার অ্যাজ এ টিচার বলেন বা লার্নার বলেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই বিশ্লেষণ দরকার, প্রত্যেকটা জিনিসেরই পরিপূর্ণ গবেষণা দরকার। সেই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জাস্টিফিকেশন করার আগে, জাজমেন্ট করার আগে প্রপার জাস্টিফিকেশন দরকার। থ্যাংক ইউ। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা যে আপনার অপরিকল্পিত, সেটা কিন্তু কিছুদিন আগে আপনার ওই যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। সেখানে লেখা আছে যে চারুকলার মানে স্কুল ভিত্তিক যে শিক্ষক নিয়োগ হবে, সেখানে 1 বছরের ডিপ্লোমা কোর্স করেও সেখানে শিক্ষক হতে পারবে। মানে চারুকলা বিষয়ে যদি সে 1 বছরের ডিপ্লোমা কোর্স করে, তাহলে সে চারুকলা বিষয়ে শিক্ষক হিসেবে মানে আবেদন করতে পারবে বা নিবন্ধন পরীক্ষা দিতে পারবে। এখন আমার প্রশ্নটা হলো যে চারুকলা যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক বা সাধারণ যে সাবজেক্টগুলি, জেনারেল যে বিষয়গুলি, সেই বিষয়গুলি তো একটা ছেলে মানে একটা স্টুডেন্ট সে ছোটবেলা থেকে অ আ পরে 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 তারপরে সে ইয়াতে আসছে, মানে এটা অনার্স মাস্টার্স বা যত ধরনের উচ্চ থেকে উচ্চতর শিক্ষা যা আছে সে সব সম্পূর্ণ করছে। ঠিক চারুকলায় মানে প্রাইমারি স্টেপ থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আমাদের এখানে নেই। কিছুক্ষণ আগে অন্যান্য আলোচকরা সেভাবেই বললো সেটা নেই, কিন্তু এটা প্রয়োজনীয়তা অবশ্যই আছে। কিন্তু হঠাৎ করে ইন্টারমিডিয়েট লেভেল থেকে মানে মাঝে দিয়ে কোনো কিছু নেই, হুট করে ইন্টারমিডিয়েট লেভেল থেকে এটা গুরুত্বটা বেড়ে গেল। ইন্টারমিডিয়েটের পরে মানে অনার্স লেভেল, অনার্স মাস্টার যেগুলো নাকি আমাদের ইউনিভার্সিটিতে আছে বা কলেজে আছে, মানে চারুকলা বিষয়ক কলেজে। তো এই যে ছেলেগুলি মানে বা এই বিষয়টার উপর পড়াশোনা করতে বিভিন্ন ছাত্ররা এখানে একটা মানে ভবিষ্যৎ দেখে এখানে আসছে যে এখানে পড়াশোনা করে আমি হয় মানে ছবি আঁকবো, ছবি এঁকে জীবন ধারণ করবো, নাহলে একটা জব করবো, একটা অফিসে জব করবো বা একটা কর্পোরেট সেক্টরে জব করবো, নাহলে একটা টার্গেট আছে, একটা টার্গেটে এগোচ্ছে। এখন যে ছেলেটা এখানে 6 বছর অনার্স মাস্টার্স বা আরো উচ্চতর যে শিক্ষা আছে সব শেষ করলো, শেষ করার পরে যখন সে স্কুলে মানে একটা শিক্ষক নিয়োগের একটা মানে দিল, বিজ্ঞপ্তি দিল, সেই জায়গার মধ্যে সেও তার ওই বিষয়ের উপর মানে পরীক্ষা দিতে যাবে, আর আরেকজন অন্যান্য বিষয়ের উপর ইসলাম শিক্ষা হোক বা যে কোনো বিষয়ের উপর সে পড়াশোনা করলো, করে জাস্ট কোনো বিষয়ে সে মানে যেমন বাংলা, ইংরেজি বা যে সাবজেক্ট সে পড়ুক, ওই বিষয়ে সে শিক্ষক হতে পারলো না পারার কারণে সে কি করলো, এই চারুকলার উপর 1 বছর একটা ডিপ্লোমা কোর্স সহজে করলো, বা না করলে একটা মানে চুরি করে একটা সার্টিফিকেট নিয়ে নিল। কারণ আমাদের দেশে সেই প্রচলন আছে, ডিপ্লোমা কোর্সের নানান জায়গায় এই ধরনের খুলে আছে, শর্ট কোর্সের মানে চাকরি করতেছে যে 1 বছরের কোর্সের জন্য কিছু টাকা দিলে 1 বছরের কোর্স পাওয়া যায়, কোর্স সার্টিফিকেট পাওয়া যায় আর কি। তো এইটা করে এইটা করে সে ওইখানে পরীক্ষা দিল, এখন পরীক্ষা দিয়ে সে হয়ে গেল চারুকলার টিচার।
সে চারুকলার টিচার হয়ে গেল। আর যে ছেলেটা এখানে 6 বছর এটার উপর স্টাডি করলো, এই চারুকলা বিষয়ক সে নানান ধরনের জ্ঞান অর্জন করলো, মানে হাতে কলমে, তার চাকরিটা কোনো কারণে হলো না, কিন্তু চাকরিটা হলো কার? ওই যে 1 বছরের ডিপ্লোমাদারি। তাহলে সে কি শিখাবে স্কুলের মধ্যে? আচ্ছা, আমি আরেকটু জিনিস আসতে চাই, চারজনের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যামেচার আর্টিস্ট যারা আছে, অনেক অ্যামেচার আর্টিস্ট আছে ভালো কাজ করে, তাদের সম্পর্কে বা তাদেরকে একটা দিক নির্দেশনার ওয়ে যদি আপনারা বিশেষ করে আমি শামসুদ্দিন ভাইকে দিয়ে স্টার্ট করবো, চারজনের কাছে এই প্রশ্নটা আমার, যে অ্যামেচার আর্টিস্টগুলোকে ছড়ায় ছিটে আছে, মানে কেউ কারো অবস্থান তৈরি করতে পারছে না বা কেউ করে নিচ্ছে, এবং তাদেরকে মানে করণীয় কি তাদের? এক্সাম্পল একেবারে এস্টাবলিশড, শুধু আমাদের আলোকপাত করতে হবে। আমাদের দেশে 2 জন শিল্পী ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং শেখ মোহাম্মদ সুলতান, যাকে আমরা সংক্ষেপে এস এম সুলতান বলি। এস এম সুলতান কখনোই নিজেকে একাডেমিক কোনো ব্যারিয়ার বা কোনো স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারেননি বা চাননি। তার মূল উদ্দেশ্য ছিল শিল্প চর্চা, শিল্পায়িত জীবন এবং শিল্পের আলোকে পরিবেশ পরিস্থিতিকে তৈরি করা। এই কারণে তিনি দেশ বিদেশ নানান জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় পড়ার সুযোগ পেয়েছেন। তার হাতের কাজ এতটাই চমকপ্রদ, এতটাই উন্নত ছিল যে অনেক জায়গায় অনেকেই তাকে সুযোগ দিয়েছে। তিনি ইন্ডিয়াতেও, কলকাতায়ও পড়াশোনা করেননি। একটা সার্টেন লেভেল পরে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, বিভিন্ন জীবনের বাস্তবতা, রূপ দেখেছেন, বরফ দেখেছেন, শীত দেখেছেন, গ্রীষ্ম দেখেছেন, এবং সেই সময় কিন্তু ইউরোপেও তিনি এক্সিবিশন করে এসেছেন। তার মানে কি, তার ব্যক্তি শিল্প সত্তা যেটা ছিল প্রাতিষ্ঠানিক প্রভাব মুক্ত, সেটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আর শিল্পাচার্য জয়নুল আবেদিন কি করেছেন, এইটা যেন সমাজে একটা স্বীকৃত বিষয় হয়, এটা যেন একটা পৃষ্ঠপোষকতা পায়। হ্যাঁ, এখন দেখেন এইখানে একটা দারুণ সলভ আছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি মেনশন করেছি কিছু রিসার্চ যেটা আর্টিস্টরা করছে। আসলে যারা একাডেমিতে আসবে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদেরকে অবশ্যই তার শিল্পকর্ম, তার কৃতকর্ম দিয়ে একটা কিছু এস্টাবলিশড করতে হবে, মৌলিক কিছু। যেমন আজমির ভাই একটা মিডিয়ামকে পুরা দেশের কাছে, পুরা বিশ্বের কাছে নতুনভাবে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। জল রং আমরা গত কয়েক বছর বা গত কয়েক দশক ধরে আমরা যেভাবে জেনে এসেছি, উনি পুরা প্রেক্ষাপটটাকে নতুনভাবে উপস্থাপন করছেন। সে তার শিল্পের দায়বদ্ধতা থেকে এই এক্সপেরিমেন্ট করছেন এবং সেইটাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে গিয়েছেন। এটা হচ্ছে একাডেমিক অ্যাটিটিউড। আর যে ফ্রিল্যান্সার, তার এই দায়বদ্ধতা অবশ্যই থাকবে একটা জাতি হিসাবে, কিন্তু সে আসলে শিল্প প্রয়াস থেকেই তার ভালো লাগা, তার আবেগ, উদ্দেশ্যহীনভাবে সে নানান শিল্পকর্ম করবে মানুষকে বিনোদিত করার জন্য। এইটাই হচ্ছে পার্থক্য ফ্রিল্যান্সারের জন্য আর একাডেমিক আর্টিস্টের জন্য। শিল্পকলায় যখন কোনো জাতীয় এক্সিবিশন হয়, সেখানে কোথাও মেনশন করা থাকে না যে একাডেমিক বা বিএফএ এমএফএ সম্পন্নকৃত ব্যক্তি এখানে ছবি বা পার্টিসিপেট করতে পারবে। যে কেউ পারে। এবং আমি এইবার মানে আপকামিং ন্যাশনাল যে এক্সিবিশন হবে, সেখানে বুয়েটের একটা স্টুডেন্ট আছে আমার পরিচিত, সে পার্টিসিপেট করছে। আমি আবু কালাম শামসুদ্দিন চারুকলার শিক্ষক, ড্রয়িং অ্যান্ড পেন্টিং এর, আমি পার্টিসিপেট করছি না। একটা সিস্টেম, আমি এটাকে শ্রদ্ধা করি। তার মানে ফ্রিল্যান্সারের জন্যও শিল্পচর্চার সর্বোচ্চ দারুণ মুক্ত, এখানে দ্বিধার কিছু নাই, কাজ করে যেতে হবে। আমরা লাস্ট একটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে এই যে আপনার শিল্পকর্ম জল রঙের যে একটা ডিভাইজন আপনি নিয়ে আসছেন, একটা গবেষণামূলক কাজ নিয়ে আসছেন, এটা আপনার কতটুকু উৎসাহিত? জল রং নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করি, এবং এটা আপনি যেটা বললেন যে কতটুকু আমি উৎসাহিত, বলতে আমি যেটা বুঝি যে এইটার পরিবর্তন আনতে হলে এটা ধারাবাহিকভাবে যেতে হবে, নতুন কিছু করতে হলে। আচ্ছা আচ্ছা। এবং আমি হয়তো এটাকে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমি চর্চা করে যাচ্ছি। হ্যাঁ, শুরুটা করে যাচ্ছি। কিন্তু আমি এটা বুঝি যে এই চর্চার মধ্যে থেকে, অথবা আমার পরবর্তী জেনারেশন, এরা যদি এইভাবে ধারাবাহিকভাবে করে যায়, তাহলে এরা অনেক ভালো করবে।
আচ্ছা, আমি আচ্ছা। কতটুকু পারবো আমি জানি না, কিন্তু বাট পরবর্তী জেনারেশনে আমি আশাবাদী যদি এরা করে। খুব ধন্যবাদ সুন্দরভাবে বলার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে এনএন টেলিভিশনে আমাদের ফ্রেম অনুষ্ঠানে আসার জন্য। এই 4 জন গুণীজন চিত্রশিল্পীকে আমরা জানি না কীভাবে আপনাদেরকে মূল্যায়ন করতে পেরেছি, তবে আপনাদের কাছ থেকে আমাদের দর্শকরা তাদের মূল্যবান মতামত পেয়েছে এবং কিছু দিক নির্দেশনা পেয়েছে। এই জন্য এনএন টেলিভিশনের পরিবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। এবং কোভিড-19 এই করোনাকালীন সময়ে আপনারা অনেক দূর থেকে আসছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এই ফ্রেমের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলে দিব, আপনারা আপনাদের পরিবারের ছোটদেরকে দেখে শুনে রাখবেন এবং সবাই মাস্ক ব্যবহার করবেন। আপনার আশেপাশে পরিবেশকে সুন্দর রাখার জন্য দায়িত্ব আপনার, সেই দায়িত্বগুলো পালন করবেন। ধন্যবাদ সবাইকে।